নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আজ নজরে যে খবর। আচ্ছা, দিনভর যে খবরের দিকে আমাদের নজর থাকবে, আর সেই খবরের আপডেট আপনাদের কাছে আমরা প্রত্যেক মুহূর্তে পৌঁছে দিতে থাকবো। আমাদের প্রতিনিধিরা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকে মূলত যে খবরের দিকে আমাদের নজর থাকবে হচ্ছে আজ মা শারদা তার 171তম জন্মতিথি, এবং তার জন্মতিথি পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সকাল থেকেই ভক্তদের ঢল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। বেলুর মঠ থেকে শুরু করে জয়রামবাটি, বাগবাজার, মায়ের মন্দির, মায়ের বাড়ি, সেখানেও কিন্তু দর্শনার্থীরা, ভক্তরা তারা সকাল থেকে আসছেন। বিভিন্ন পুজো পাঠের আয়োজন করা হয়েছে, বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গাতে। সেই ছবি তো তুলে ধরবো। তার পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এখনো পর্যন্ত জিয়ে থাকছে। কোনো রকমভাবেই সেই দ্বন্দ্ব মেটানো সম্ভব হচ্ছে না। এই যে দুজনের সম্পর্ক, যা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বেজায় অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল। এই দ্বন্দ্ব আদেও কি মিটবে, কিভাবে মিটবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সেই আপডেট পৌঁছে দেব। এবং তার পাশাপাশি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তাকে নিয়ে গতকালই 16 জন কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাব এনেছেন, এবং সেই প্রস্তাব তারা দিয়েছেন। এবং আপনারা জানেন যে শিশির অধিকারী তাকে প্রণাম করার পরেই যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে নেয় দল, এবং শোকজ করা হয় তাকে, এবং সেই শোকজের পরে তাকে বলা হয় তিনি যাতে নিজের পদ ছেড়ে দেন, ইস্তফা দেন। এবং তারপরে গতকাল অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সুবল মান্নার বিরুদ্ধে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমরা সরাসরি আমরা যেদিকে নজর রাখবো, যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। একদিক থেকে দেবপম রয়েছে আমাদের সঙ্গে, স্বরূপ রয়েছে বাঁকুড়া থেকে, অন্যদিক থেকে বেলুর মঠ থেকে জগন্নাথ রয়েছে আমাদের সঙ্গে। আমরা প্রথমেই বেলুর মঠের দিকে নজর রাখি। জগন্নাথ রয়েছে আমাদের সঙ্গে। জগন্নাথ, আজ মা শারদা তার 171তম জন্মতিথি, এবং এই জন্মতিথির দিন ভক্তরা আসেন বেলুর মঠে, সকাল থেকেই সেখানে সময় কাটান, পুজো দেন, বিশেষ ভোগেরও আয়োজন করা হয়। আজ সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ, কি চলছে এই মুহূর্তে বেলুর মঠে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, শ্রী শ্রী মা শারদা দেবীর 171তম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর 4:45 মা শারদা মন্দিরে মঙ্গল আরতি দিয়ে জন্মদিনের তিথি উৎসবের সূচনা হয়, এবং ভোর 4:50 ভজন অনুষ্ঠান হয় একবারে মা শারদা মন্দিরের কাছে। এটা বেলুর মঠের কাছে আলাদা একটা নিষ্ঠা, ভক্তি, আলাদা একটা কর্মসূচি থাকে প্রতি বছরই। এবছরও সেই কর্মসূচি দেখা গেল, এবং সকাল 7টার সময় মা শারদা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, যেখানে সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত রয়েছেন। পাশাপাশি হাজার হাজার ভক্তরা দেখা যাচ্ছে এখন বেলুর মঠে প্রবেশ করছেন। সকালবেলা জনশিক্ষা মন্দিরের ছাত্রছাত্রীরা, যারা ছাত্ররা, তারা শিক্ষকরা একটি ব্যান্ড নিয়ে বেলুর মঠে প্রবেশ করেন, এবং মা শারদার মূর্তি সেখানে ছিলেন, কাঁধে করে নিয়ে গিয়ে বেলুর মঠ প্রাঙ্গণ যেরকম প্রদক্ষিণ করেন। পাশাপাশি যে মন্দির আছে, অর্থাৎ মা শারদা মন্দির, যেখানে আজকে মূলত বিশেষ আকর্ষণ সেই মা শারদা মন্দির, সেখানে ব্যান্ড বাজিয়ে তারা প্রদক্ষিণ করেন, এবং মহারাজরা তার সঙ্গে প্রদক্ষিণ করেন। পাশাপাশি মহারাজরা যেরকম পুজো অর্চনায় ব্যস্ত, পাশাপাশি মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের পাশে একটা অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে, যেখানে সকাল থেকে বেদপাঠ, স্তবগান, পাশাপাশি ভক্তিগীতি, ভজন, শ্যামা সঙ্গীত এবং ধর্মসভা, আজকে দিনভর এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, এবং দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বেলুর মঠে মা শারদার জন্মতিথি উৎসব উপলক্ষে সমাগম হচ্ছে। এবং যেখানে আজকে 11টা থেকে 3টে অবধি প্রসাদ বিতরণ করা হবে, এবং মা শারদা ভবনে দেখা গেল প্রায় 50,000-এরও বেশি খিচুড়ি প্রসাদের রান্না চলছে, এবং ব্যবস্থা নেওয়া হয়েছে বেলুর মঠের তরফ থেকে। ভক্তরা এলে তাদের এই প্রসাদ বিতরণ করা হবে মা শারদা ভবনে। পাশাপাশি নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে, সিসিটিভিতে নজরদারি, যাতে এত বড় সমাগম হচ্ছে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। দিনভর বিভিন্ন অনুষ্ঠান প্যান্ডেলে চলছে। পাশাপাশি
মন্দিরে পুজো অর্চনা চলছে। ঠিক দুপুর 12টার সময় বিশেষ হোমের আয়োজন করা হয়েছে বেলুড় মঠের তরফ থেকে। মা সারদা মন্দিরে সেই হোম যজ্ঞ হবে এবং আজকে দিনভর মা সারদা দেবীর 171তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হবে। পাশাপাশি ভক্তরা এই বেলুড় মঠে প্রবেশ করছে। বেলুড় মঠে গিয়ে আজকে সারাদিন সমস্ত অনুষ্ঠানে যেরকম অংশগ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করবে। আজকে দিনভর বলা যেতে পারে মা সারদা দেবীর জন্মতিথি উৎসব লক্ষ্যে বেলুড় মঠ জমজমাট হয়ে উঠেছে। একেবারে সেই ছবি এতক্ষণ সরাসরি জগন্নাথ বেলুড় মঠ থেকে তুলে ধরছে। আপাতত জগন্নাথ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং বেলুড় মঠে আজ মা শারদার জন্মতিথি উপলক্ষে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, সেখানে কিন্তু সকাল থেকেই পুজো পাঠ চলছে এবং বেলা 12টার সময় বিশেষ ভোগ সেখানে নিবেদন করা হবে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তারা এসে ভিড় করেছেন এবং মা শারদা যিনি সকলের মা, তিনি 17 মা, তিনি অ17 মা, তার যে জন্ম ভিটে অর্থাৎ জয়রামবাটি, সেই জয়রামবাটিতে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব আমরা। আমাদের সঙ্গে জয়রামবাটি থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, জয়রামবাটি মা শারদার জন্ম ভিটে আজ তার যে জন্মতিথি উপলক্ষে মানুষজন সেখানে আসছেন, সেই ছবিটা যদি তুলে ধরো। একেবারে দেখো অভিক, জয়রামবাটি মা জগৎজননী বিশ্বজননী সারদা দেবীর জন্মভূমি, জন্মভিটে। আর তিনি তো বলতেন তিনি সত্যিকারের জননী, আর সত্যিই তিনি সত্যিকারের জননী, তিনি বিশ্বজননী, তিনি জগৎজননী। এবং সেই মা শারদার জন্মভিটেতে আজকে জন্মতিথি উৎসব পালিত হচ্ছে, 171তম জন্মতিথি উৎসব। প্রথমে আমি তোমাকে যে ছবিটা দেখাবো, জয়রামবাটি মাতৃমন্দির আজকে কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে। জয়রামবাটি মাতৃমন্দির এই হচ্ছে মূল গর্ভগৃহ, মূল নাট মঞ্চ, যেখানে জারবেরা নানান রকমারি চন্দ্রমল্লিকা ফুল, অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে জয়রামবাটি মাতৃমন্দিরের সামনে। এবং ভিতরে জগৎজননী বিশ্বজননীর যে মূর্তি রয়েছে, সেই মূর্তিকেও বিশেষভাবে সাজানো হয়েছে। কারণ বিশেষ দিন, বিশেষ পুজো পাঠ, বিশেষ পুজো অর্চনা, আর তার স্বাদ নিতে হাজির হয়েছে অগণিত ভক্ত, অগণিত পুণ্যার্থী। তুমি দেখতেই পাচ্ছ যে ভিতরের যে মূল গর্ভগৃহ, তার সামনে কতটা ভক্তদের ভিড়। কারণ জগৎজননীর জন্মভিটেতে জন্মতিথি উৎসব পালিত হচ্ছে সাড়ম্বরে। আর এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা, পুণ্যার্থীরা, যারা সকাল থেকে আজকে প্রথমে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে ভোর 4:30টার সময়। তারপরে 7টা নাগাদ যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতে ছিল মানুষের ঢল, যে দিনটার জন্য তারা আজকে অপেক্ষায় থাকেন। মূলত আজকের দিনে জয়রামবাটিতে এসে মায়ের সান্নিধ্যে এসে মাকে দর্শন করে মায়ের কাছে প্রার্থনা করা। একটু আপনার সাথে কথা বলবো যে আজকে জয়রামবাটিতে এসে মায়ের কাছে কি প্রার্থনা করলে? আজকে তো মায়ের বিশেষ দিন, জন্মতিথি। এই প্রার্থনা করবো যেন সবার ভালো হয়, সবাই যেন ভালো থাকে। বছরেরও প্রথম, মায়েরও জন্মবার্ষিকী আজকে, সবাই যেন ভালো থাকে একসাথে, সবার যেন ভালো হয় সবকিছু। কেমন ভিড় দেখছেন? প্রচন্ড ভিড়, প্রচন্ড ভালো লাগছে। সবাই সিস্টেম্যাটিক একটা ভিড়, কোনো রকম নোংরামি নেই, সুন্দরভাবে, খুব ভালো। দেখো সকালে বেদ পাঠ হয়েছে, স্তবগান হয়েছে। আমি একটু আপনার সাথে কথা বলবো। মায়ের কাছে এসে আজকের দিনে কি প্রার্থনা করছে? সবারই মঙ্গল প্রার্থনা করবো, আমার নিজেরও মঙ্গল প্রার্থনা করবো, যাতে ভালো হয়, সারা বছর যাতে ভালো থাকতে পারি সবাই, শান্তিতে বসবাস করতে পারি। একটু আপনার সাথে কথা বলি। আজকে তো জগৎজননীর জন্মতিথি উৎসব, তিনি তো সত্যিকারের জননী। আজকে কি বলবেন, কি ফিলিংসটা বলবেন? ফার্স্ট জানতে চাইবো আপনার কাছে। দেখুন, মায়ের সম্বন্ধে বলা খুব মুশকিল। একটা আলাদা তৃপ্তি পাচ্ছেন আজকে? না, তৃপ্তি নয়, এ মানসিক শান্তি ভাষায় বলা যায় না। এটাই ঠিক কথা। শান্তিটা যদি পেতে হয় এখানেই আসতে হবে, এটা সঞ্চয় করে নিয়ে যাব যাতে আমরা সকলেই শান্তিতে থাকতে পারি। আজকের দিনে তো মা খুব ভীষণভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওরে বাবা, আজ বিশেষ ভাষা দিয়ে বলতে পারবো না। যেটা বলা যায় না, আবার ব্রহ্ম জ্ঞান বলা যায় না, মায়ের কিচ্ছু বলতে পারবো না। মা এর বেশি কিছু না। একেবারে দেখো, সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দির পুরোপুরি একদম ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে। কারণ যারা ভক্ত এসেছেন তাদের যেটা বক্তব্য, যে এই স্থানে এলে, মূলত জয়রামবাটিতে এলে একটা আলাদা তৃপ্তি,
একটা আলাদা অনুভূতি, কারণ জগৎজননী বিশ্বজননীর তার জন্মভিটে, আর সেখানে পালিত হচ্ছে মাতৃমন্দিরের তরফ থেকে পালন করা হচ্ছে মায়ের জন্মতিথি উৎসব, অর্থাৎ কৃষ্ণা সপ্তমী তিথিতে এই মাটিতে, জয়রামবাটির এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী। আর সেই মায়ের জন্মতিথি উৎসবে অগণিত ভক্ত সমাবেশ জয়রামবাটিতে, অগণিত পুণ্যার্থীর সমাগম হয়েছে জয়রামবাটিতে, কারণ এই দিনটার জন্য ভক্তরা অপেক্ষায় থাকেন। কারণ এই দিনে এসে মায়ের কাছে এসে, মায়ের সান্নিধ্যে এসে, মায়ের সামনে বসে প্রার্থনা করা, মায়ের কাছে আশীর্বাদ চাওয়া, এটাই কিন্তু পুণ্যার্থীদের কাছে সবথেকে বড় প্রাপ্তি, সবথেকে বড় তৃপ্তি, সবথেকে বড় অনুভূতি। এটাই বলছেন এই স্থানে এসে ভক্তরা, পুণ্যার্থীরা। একেবারেই স্বরূপ সেই ছবি তুলে ধরছে স্বরূপ এতক্ষণ ধরে, এবং সেখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্তের সমাগম কিন্তু এই মুহূর্তে হয়েছে মা শারদার যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জয়রামবাটিতে, জন্মভিটেতে। আজ সকাল থেকেই বিশেষ পূজা অর্চনাও কিন্তু চলছে। এই মুহূর্তে আপনাদেরকে বাগবাজারে নিয়ে যাই, মায়ের বাড়ি, মা শারদার বাড়ি, সেখানে নিয়ে যাব। সেখান থেকে দেবপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবপম, বাগবাজারের এই যে মায়ের বাড়ি, সারা বছরই সেখানে মানুষজন আসেন, তুমি যেখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি যে ভক্তদের লম্বা লাইন সেখানে রয়েছে। কিভাবে সাজানো হয়েছে বাগবাজারে মায়ের বাড়িকে, এবং যারা পুণ্যার্থীরা সেখানে আসছেন, ভক্তরা আসছেন, তারা কি বলছেন, কি কারণে ছুটে আসা আজকের দিনে সেখানে? আত্মীয় স্বজন সব পর হয়ে গেছে। একেবারেই তোমাকে বলে রাখি যে যখন স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ স্থাপন হয়ে গিয়েছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন যে মা শারদার জন্য কিছু একটা পাকাপাকি ব্যবস্থা, থাকার ব্যবস্থা করতে হবে। এবং স্বামীজি যখন বেলুড় মঠ স্থাপন করেছিলেন সেই সময় কিন্তু এই বাগবাজারে যে উদ্বোধন যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু তখন ছোট্ট আকারে তৈরি হয়েছিল, যেখান থেকে তাদের কি কর্মসূচি, তাদের কি বার্তা, তারা কিভাবে ধর্মকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেই কাজকর্ম কিন্তু এই উদ্বোধনে হতো। সেই উদ্বোধনের ঠিক সামনে আমার বাঁদিকে এই ছোট্ট বাড়ি, এই ছোট্ট গলি, এই ছোট্ট গলির ভেতরেই কিন্তু মা শারদার বাড়ি প্রথমেতে তৈরি হয়। প্রথমে সেটি একতলা ছিল, আস্তে আস্তে সেটি এখন দোতলায় হয়েছে। এবং মা এখানে চিরদিন এখানে ছিলেন, যতদিন তিনি ছিলেন। এবং সেখানে থাকার সময় মা বিভিন্ন মহিষীরা এখানে এসছেন, স্বামীজির ত্যাগী সন্ন্যাসীরা তারাও এখানে এসছেন, তার ভক্তরা, গৃহ ভক্তরাও এখানে এসছেন। এবং মা বলতেন, আমি সকলের মা, আমি পাতানো মা নই, আমি সকলের মা। দুঃখ দুর্দশা যখনই কারোর হবে আমাকে একবার মা বলে স্মরণ করিবে, আমি মা হয়ে তোমাদের বিপদ থেকে রক্ষা করব। এই বাক্যটা যেন চিরস্থায়ী হয়ে আছে। এবং মাকে আজকে এই জন্মতিথির দিন মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে, বয়স টয়স নির্বিশেষে, বয়স্ক থেকে ইয়াং জেনারেশন বলো, বয়স্কটা বলো, তারা কিন্তু এসছেন মাকে এক ঝলক প্রণাম করবে। সেই প্রণামের লক্ষ্যে কিন্তু আমার ক্যামেরাম্যান তোমাকে দেখাবার চেষ্টা করছে, সেই বাড়ি অবধি যাওয়ার আমরা চেষ্টা করছি, কারণ আমরা অনেকটা আগে ছিলাম, কারণ যেহেতু যত সময় গড়াচ্ছে লাইন দীর্ঘতর হচ্ছে। এবং এখানে মাকে দর্শন করার পর তারা ভোগ প্রসাদ দিয়ে বাড়ি যাবেন। যেটা জানা যাচ্ছে, মায়ের বাড়ি কর্তৃপক্ষ মহারাজরা যেটা জানাচ্ছেন, ভোর 4টের সময় মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে। এবং আজকে কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, চণ্ডীপাঠের আয়োজন করা হচ্ছে খুব সুন্দরভাবে। দেখো ফুলের গেট তৈরি করা হয়েছে, সানাই বাজছে, এবং সারাদিন ধরে কিন্তু বিভিন্ন মহারাজদের পাঠ এখানে কিন্তু হবে। খালি নয়, পাশাপাশি বিভিন্ন ভক্তিমূলক গান হবে। সব মিলিয়ে বলা যেতে পারে জমজমাট এই মায়ের বাড়ি প্রাঙ্গণ। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই যে মায়ের জন্মতিথি আপনারা এসছেন, কিরকম লাগছে এখানে? ভীষণই তো ভালো লাগে, মায়ের জন্মতিথিতে তো ভীষণই আসতে ভালো লাগে। অনেক মানে কষ্ট করে সকালবেলা উঠে মোটামুটি দৌড়ে দৌড়ে আসি। অনেক সৌভাগ্য আমাদের যে এরা আসতে পেরেছি। ভীষণ ভালো, ভীষণ ভালো, মনের শান্তি। আরো কথা বলার চেষ্টা করবো। দিদি, মায়ের কাছে যে কি বলবেন, মায়ের কাছে এসে, মায়ের বাড়িতে? ওটা তো একেবারেই ব্যক্তিগত। আমার মাকে আমি কি বলবো, আমি কি করে আমার ভাই বোনদের বলি। আরো কয়েকজনের সাথে কথা বলো। দিদি, মায়ের কাছে এসছেন, মায়ের দর্শন পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, দর্শন প্রণাম করে এলাম, নামলাম। মাকে বললাম, মা সবার ভালো করো, সবার মঙ্গল করো, এটাই চাইতে হয় মায়ের কাছে। মা তো সবার মা, সকলের মা, এমন মা হয় না গো, সত্যিকারের মা। মা যে নিজে মুখে বলে গেছেন, আমি সত্যিকারের মা, সত্যি মা সবার মা।
যা বলবেন দেখুন আজকের দিনে আমরা যেন মাকে ভালোবাসতে পারি, এইটাই বলুন, তাহলেই সব হবে, সব হবে। এমন মা হয় না গো, এমন মা হয় না। গর্ভধারিণী মা, জগৎজননী মা আমাদের কাছে এক এক। প্রত্যেক বছর কি মায়ের জন্মতিথির দিন আসা হয়? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করি, এখন অনেক চেষ্টা করি। দেখো যেমনটা দেখছিলে, আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু দাদা আপনার সাথে কথা বলি যে মায়ের বাড়িতে জন্মতিথির দিন কিরকম উপলব্ধি এখানে? আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, সেদিক থেকে একটা আলাদা উপলব্ধি আছেই। আর তাছাড়া মা তো সর্বত্র আছেন, তার তো একদিন জন্মদিন হয় না, তার বিশ্বব্রহ্মাণ্ড সবই তার প্রসব, তার মধ্যে দিয়েই আমরা সবাইকে খুঁজে পাই, আমরাও তারই মধ্যে রয়েছি। কাজে আজকের উপলব্ধিটা একদমই অন্যরকম। আজকের উপলব্ধিটা বলে বোঝানো যাবে না, অনেক কিছু এক্সপ্রেস করা যায় না। আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পাবলিক রিলেশন অফিসার ছিলাম, মানে তখন কাউন্টারে বসেও তখন মা ছাড়া আর কিছু ভাবতে পারতাম না, সবসময় চারদিকে মাকেই দেখতাম। নিজের মা তার মধ্যেই রয়েছেন, জগৎজননী, তিনি সব কিছুই রয়েছেন, কিন্তু তিনি লীলা লুকিয়ে রেখেছেন, তিনি দেখাতে চাইছেন না। একবার বলেই ফেলেছিলেন 10 হাতে কি করে 10টা কাজ করব, তারপরেই হঠাৎ করে থেমে বলেন 10 হাতে না 2 হাতে, অর্থাৎ তিনি নিজেকে প্রকাশ করে ফেলছেন মাঝে মাঝে। কিন্তু আরেকটা গল্প বলি যে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিয়ে, সদ্য বিয়ে হয়, 1 বছর কাটতে না কাটতে শারদা মা একবার ঠাকুরকে বলেছিলেন যে হ্যাঁ গো, পাড়ার সকলে আমাকে কটু কথা বলছে যে 1 বছর বিয়ে হলো, তুমি কলকাতায় দক্ষিণেশ্বরে থাকো, আমাদের সন্তানাদি এখনো পর্যন্ত হয়নি। কিন্তু তখন ঠাকুর কিছুক্ষণ মুখের দিকে চেয়ে বলল যে তোমার মা ডাক শুনতে খুব ইচ্ছে করে না? তখন শারদা মা লজ্জিত হয়ে একটু মুখটা নামিয়ে ঘোমটা নিচ থেকে ঘাড় নাড়লেন। তখন বললেন একদিন তোমার এত কোটি সন্তান হবে যে মা মা বলে তোমাকে সর্বত্র ডাকবে, এবং তুমি তখন মা নাম শুনে নাজেহাল হয়ে যাবে। সেটাই হয়তো একেবারেই দেবপ্রম, এবং সেই মায়ের কাছেই আজকে তার অগণিত সন্তান, তার অগণিত ভক্ত, তারা কিন্তু ছুটে এসেছেন এবং বিভিন্ন জায়গাতেই সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দেবপ্রম এতক্ষণ সরাসরি বাগবাজারে মা শারদার বাড়ি থেকে ছিল, অন্যদিকে বাঁকুড়া থেকে স্বরূপ ছিল আমাদের সঙ্গে, মা শারদার জন্মভিটা থেকে জগন্নাথ ছিল বেলুড় মঠ থেকে। প্রত্যেককেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই খবর দিকে তো আমাদের নজর থাকবেই, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আজ নজরে যে খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে অবশ্যই আমাদেরকে ব্যারাকপুরের দিকেও নজর রাখতে হবে, কারণ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, এই দুজনের মধ্যে যে দ্বন্দ্ব বিগত বেশ কয়েক মাস ধরেই, সেই দ্বন্দ্ব কিন্তু চলছে এবং সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত যে রয়েছে। এবং গতকালও আমরা যেমনটা সোমনাথ শ্যাম তাকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে যদি তার কোনো রকম কোনো ভুল থাকে তাহলে দল তাকে অবশ্যই জানাক সেই বিষয়ে। এবং সেই ক্ষেত্রে কিন্তু যেভাবে তিনি ইঙ্গিত দিয়েছেন এর আগেও, যে হলুদ ফাইল নিয়ে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, এবং সেই নিয়েও কিন্তু যে দ্বন্দ্ব এই দুজনের মধ্যে তৈরি হয়েছিল, অবশ্যই সেদিকে তো নজর থাকবে। এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, এবং সেই কাঁথির চেয়ারম্যান সুবল মান্না, তার বিরুদ্ধে গতকাল যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, মোট 16 জন কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাব এনেছেন। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে শিশির অধিকারী, তাকে প্রণাম করার পরেই দলের যে কোপের মুখে পড়তে হয়েছিল সুবল মান্নাকে, সেক্ষেত্রে শোকজ করা হয়েছিল তাকে, এবং তারপরেই তাকে ইস্তফা দেওয়ার জন্য বলা হয়েছিল। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ, রয়েছে কাঁথি থেকে। সমীরণ, কাঁথির চেয়ারম্যান, পুরো চেয়ারম্যান সুবল মান্না, তার বিরুদ্ধে গতকালই অনাস্থা প্রস্তাব এনেছেন কাউন্সিলররা। এই যে সুবল মান্না, তার ভবিষ্যৎ এই মুহূর্তে কি হতে চলেছে, কি মনে হচ্ছে? সমীরণ, শোনা যাচ্ছে আমার কথা? না, সমীরণ বোধহয় শুনতে পাচ্ছে না। তবে আমরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তার বিরুদ্ধেই গতকাল অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। মোট 16 জন কাউন্সিলর তার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব এনেছেন।
এবং আমরা এই নিয়েই কথা বলবো। আবারও সমীরণ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। যে বিষয়টা সমীরণ জানতে চাইছিলাম তোমার কাছে, যে গতকালই সুবল মান্না তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন মোট 16 জন কাউন্সিলর। এর আগে তাকে শোকজ করা হয়েছিল, তারপর তাকে ইস্তফা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তাও তিনি নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন সেখানে। এই মুহূর্তে এই সুবল মান্না, তার ভবিষ্যৎ কি হতে চলেছে, কি মনে হচ্ছে? দেখো, সুবল মান্নাকে দলীয় অনাস্থা প্রস্তাব জমা দিতে বলা হলে দলীয়ভাবেও তিনি কিন্তু সেই দলীয় নির্দেশ অমান্য করে দলীয় নির্দেশের 8 দিন পরে পর্যন্ত যখনও তিনি নিজের পদ থেকে পদত্যাগ না করেন, তখনই তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা আনে 16 জন কাউন্সিলর। গতকালই অনাস্থা প্রস্তাব জমা হয়েছে। এরপর কাঁথি পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন সুপ্রকাশ গিরি, তিনি যেমনটা জানালেন, তিনি বলছেন যে দলীয়ভাবে নির্দেশ দেওয়ার পরে 8 দিন অতিক্রান্ত হওয়ার পর আমরা অনাস্থা প্রস্তাব পৌর আইন অনুযায়ী পুরসভা দপ্তরে আমরা জমা করেছি। এরপর উনি যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু এই একই কাউন্সিলরদের সম্মিলিত সইপত্র জমা পড়বে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির কাছে। এরপরে কিন্তু মানে গুরুত্বপূর্ণ বা তড়িঘড়ি করে এমার্জেন্সি মিটিং ডাকা হবে। মিটিং ডেকে সেখান থেকেই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে চেয়ারম্যান সুবল মান্নাকে অপসারিত করা হবে তার পদ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু আবার আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠিক 10টা বাজছে, আর গতকাল কিন্তু বিকেল 4টে পর্যন্তই সুবল মান্না তার দপ্তরে থেকে বহাল তবিয়তে কাজ করে গেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে আমি প্রশাসনিক লোক, আমি কাগজে কলমে কথা বলবো, কাগজ কলমে ছাড়া আমি কোনো কিছু মানব না। বা তিনি এমনটা জানাচ্ছেন যে কোনো দলীয়ভাবে নির্দেশ ওনার কাছে কোনো অফিসিয়ালিভাবে আসেননি, আর উনি যেহেতু প্রশাসনিক লোক তাই তিনি কাগজ কলম ছাড়া কোনো মুখের কথায় বা হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি বিশ্বাসী নন, তিনি এমনটা জানিয়েছেন। পাশাপাশি আর একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, সুবল মান্নাকে যখনই আমরা জিজ্ঞেস করি যে আপনি শুধুমাত্র কি প্রশাসনিক অধিকারীকে প্রণাম করার জন্য এই পথ খোলেন, বা এটা নিয়ে আপনি কি অনুভূতি হচ্ছে, বা আপনার এটাকে নিয়ে কোথাও কি মনে হচ্ছে না যে আপনি কোথাও ভুল করলেন, তখন তিনি বলেছেন যে একলব্য গুরুদক্ষিণা দিতে গিয়ে বৃদ্ধাঙ্গুলি কেটেছিল, আর আমার কি করে ভুল ঠিক সেটা কাঁথিবাসী বিচার করবে, 40 বছর ধরে আমি এখানটা রয়েছি, এমনটাই তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। একেবারে সমীরণ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সরাসরি সমীরণ কাঁথি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং অবশ্যই খবরের দিকে তো আমাদের নজর থাকবেই। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম বনাম অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ, এই দুজনের দ্বন্দ্ব যেন কিছুতেই মিটতে চাইছে না। সুব্রত বক্সী তিনি বৈঠক করেছিলেন দুজনের সঙ্গে, কিন্তু সোমনাথ শ্যাম যদিও সেই বৈঠকে আসেননি, এবং তারপরেও কিন্তু এই দ্বন্দ্ব এখনো পর্যন্ত মেটার কোনো নামগন্ধ নেই। গতকালও আমরা শুনেছিলাম সোমনাথ শ্যাম তিনি যেমনটা বলেছিলেন যে যদি তিনি ভুল করেন তাহলে অবশ্যই দলের তরফ থেকে তাকে জানানো হোক, কিন্তু এই যে দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছেছে আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ভাটপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এই যে বিধায়ক বনাম সাংসদ দ্বন্দ্ব কিছুতেই কাটানো সম্ভব হচ্ছে না। তৃণমূলের শীর্ষ নেতারা তারাও চাইছেন যাতে এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলা যায়, কারণ বেজায় অস্বস্তিতে পড়েছেন এই বিষয়কে নিয়ে এই মুহূর্তে শাসক দল। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই দ্বন্দ্ব এবং কিভাবে তা মেটানো সম্ভব, কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? দেখো, 2024-এর নির্বাচনের আগে কিন্তু প্রথম থেকে অত্যন্ত অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তুমি জানো শাসক বিধায়ক দ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যে মেটাতে পারেনি এই ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। বিফলে গেছেন তারা, অবশেষে রাজ্য সভাপতি এবং তার আগে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব নিয়ে নাম না করে আক্রমণ করতে দেখা গেছে যে পুরনো চাল যেমন ভাতে বাড়ে, নতুন চাল যেমন আয়তনে বাড়ে, দুজনকে নবীন প্রবীণ নিয়ে মিলিয়ে কাজ করতে হবে একসাথে, সেই বার্তাকেও উপেক্ষা করে শ্যাম কিন্তু ঠিক শ্যামেই রয়েছেন। গতকালও তুমি জানো, গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আমার কাছে সমস্ত তথ্য রয়েছে, তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না। এর আগে একাধিকবার সুব্রত বক্সী যেমন ফোন করে সাংসদ অর্জুন সিংকে বলেছেন মুখ না খোলার জন্য, সেই দিকে যেমন সাংসদ অর্জুন সিং মাথায় রেখে মুখ খোলা সম্পূর্ণ বন্ধ রেখেছেন, কিন্তু এইদিকে বা অপরদিকে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম কিন্তু নিজের জায়গাতেই অনড় রয়েছেন। সুব্রত বক্সীর মতো একজন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, তার রাজ্য সভাপতি, তার কথায় তিনি যখন পৌঁছালেন না নৈহাটিতে এক বৈঠকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে দলের মধ্যে কিন্তু একটি অস্বস্তি অবশ্যই বেড়েছে। যেখানে প্রোটোকলে রয়েছে রাজ্য সভাপতি অথবা তৃণমূল সুপ্রিমো যেখানে যায়, এলাকার যারা বিধায়ক রয়েছে বা যারা
ব্লক সভাপতি রয়েছে তারা কিন্তু অবশ্যই উপস্থিত থাকেন সেই সব বৈঠকে। কিন্তু এখানে সম্পূর্ণটাই চিত্র অন্য ছিল। শুধু সোমনাথ শ্যাম নয়, পার্শ্ববর্তী কেন্দ্রের বিধায়ক, বীজপুর কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী, তিনিও কিন্তু একযোগে নাম না করে অর্জুন সিংকে আক্রমণ করতেও কিন্তু ছাড়েননি। এই এলাকায় যতগুলি খুন হয়েছে বা খুনের পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটাতেই নাকি অর্জুন সিং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু যুক্ত থাকার একটা অভিযোগ বারবার করে পড়ছে বিধায়ক সোমনাথ শ্যাম। এদিকে কিন্তু মুখ বন্ধ না রাখায় কিন্তু 2024-এর আগে কিভাবে তৃণমূল কংগ্রেস তার ব্যারাকপুরের আসন বজায় রাখবে। কারণ তুমি জানো 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির টিকিটে কিন্তু অর্জুন সিং জিতেছিলেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেছিলেন। অতএব বোঝাই যাচ্ছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে আসন রয়েছে, সেই ব্যারাকপুর লোকসভার যে আসন, তা কিন্তু তৃণমূলের কাছে একটি হেরে যাওয়া আসন। সেই আসন কি আবার ফিরিয়ে আনতে পারবে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন কিন্তু এখন সেদিকে থাকছে। অপরদিকে তোমাকে একটা কথা বলে রাখি, সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্বতে কিন্তু এলাকাতেও তৃণমূল কংগ্রেস যারা কর্মী তাদেরও কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। কারণ 2024-এর আগে যদি এইভাবে শাসক এবং শাসক দলেরই দুই গোষ্ঠী এইভাবে যদি প্রকাশ্যে দ্বন্দ্ব হতে থাকে, স্বাভাবিকভাবে ভোটের রেজাল্টে কিন্তু একটা এফেক্ট একেবারে, এবং সেই ভোটের রেজাল্টে এফেক্ট করতে পারে এমনটা কিন্তু মনে করছেন। কিন্তু আদৌ কি এই দ্বন্দ্ব মিটবে? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভজিৎ তোমায়, শুভজিৎ সিং এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আজ নজরে যে খবর এই পর্যন্তই। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।